দশম শ্রেণী পাশ করার পরেই আমার মনে হয়েছে, জানি না কেন, ছাত্র ভালো ছিলাম, ফিজিক্যাল সায়েন্সে লেটার সহ পাশ করেছি সবাই। তখন আমাদের একটা একটা প্রচলন ছিল, ভালো ছাত্ররা ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে। তখনও সেই জোয়ার এমবিএ করারটা আসেনি এখন তখনও। কিন্তু আমি জানি না কিরকম একটা গো ধরেছিলাম ভেতরে ভেতরে, কাউকে কিছু বলিনি। আমি ভেবেছিলাম যে আমি সিনেমা নিয়ে পড়াশোনা করবো এবং সিরিয়াসলি করব। আমি একজন চলচ্চিত্রকার, ফিল্ম মেকার, ফিল্ম ডিরেক্টর, রাইটার হব। খুব অল্প ছোট বয়সেই সিদ্ধান্তটা নেয়াতে যেটা হয়েছে পজিটিভ জিনিস, সেটা হচ্ছে আমার ভেতর একটা মানে আমি সম্পৃক্ত হয়ে গেছি সেই ভাবনায় শিল্পী হিসেবে, এবং সেটাকে আমি পড়াশোনা করব। আমি শিখে জেনে ভালো সিনেমা তৈরি করার দিকে এগোবো। এই সিদ্ধান্তটা আমি খুব অনেস্টলি নিতে পেরেছি, সেটা আমার সঙ্গে একাত্ম হয়ে গেছিল। কিন্তু সমস্যাটা ছিল সেই সময় আমাদের রাজ্যে সিনেমা নিয়ে আলোচনা করা বা পড়াশোনা করার বা কারো অভিভাবকত্বের কোনো সেরকম জায়গা ছিল না। একমাত্র সিনেডেলভ একটা ফিল্ম সোসাইটি ছিল তখন, ফিল্ম ফেস্টিভ্যালস অর্গানাইজ করতেন ওনারা। তার পরবর্তী সময় আরো কিছু অর্গানাইজেশন আস্তে আস্তে গড়ে ওঠে। কিন্তু আমি যখন ছাত্র ছিলাম তখন আমি কোথাও যেতে পারিনি। কার কাছে যাব, কোথায় যাব? তখন আমি একা একাই ছুটতাম চারদিকে, সেই ক্ষুধার্থের মতো ত্রিপুরার সর্বত্র ঘুরে বেরিয়েছি আমি। ত্রিপুরার এই সুন্দর প্রকৃতি আমাকে টানত, নদী, ক্ষেত, মাঠ, পাহাড়, মেঠো পথ, সমস্ত কিছু আমি একা একা ঘুরে বেড়াতাম, মানে ক্ষুধার্ত শিল্পীর মতো, খুব ছোট বয়স থেকেই। আর ভাবলাম যে একটা কাজ করি আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। সো সায়েন্স নিয়ে আমি এমবিবি কলেজে পড়াশোনা শুরু করেছিলাম। ভেতরে ইচ্ছা ছিল গ্র্যাজুয়েশনের পর একরকম পালিয়ে যাওয়ার মতো করে আমি এখান থেকে চলে যাব কলকাতায়, কারণ এখানে তো আর কিছু করতে পারবো না, শেখার সেরকম কোনো জায়গা ছিল না। তারপর একটা সময় আসে, তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যেহেতু একটা শৈল্পিক চর্চা আমার মধ্যে ছিল, নাটকে জয়েন করেছিলাম এখানে অ্যাক্টিংটাকে বোঝার জন্য, সিনেমার অ্যাক্টিং শেখার জন্য। আমি ত্রিপুরায় যেখানে যখন কি নাটক হতো, সঙ্গীতানুষ্ঠান হতো, বাণিজ্য মেলা হতো, শিল্প মেলা হতো, সবকিছুতে আমি অংশগ্রহণ করতাম। কোথাও হয়তো চলচ্চিত্রের প্রদর্শনী যেটা হতো সেটাতেও, এবং মানে পেইন্টিংস এর এক্সিবিশনস হতো, ওখানেও যেতাম। চেষ্টা ছিল যে আমার কাছে তো কোনো উপায় ছিল না, যদি যেখান থেকে যা খুশি আমি যদি কিছু উপাদান সংগ্রহ করতে পারি, সেটা নিয়ে আমি একটা সময় পাড়ি দেব রাজ্যের বাইরে কোথাও গিয়ে, হয় কোনো বিখ্যাত ডিরেক্টরকে অ্যাসিস্ট করব, কিংবা আমি সরাসরি পরীক্ষা দেব সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। কলকাতা শহরে পৌঁছই একটি মানুষ আমি চিনতাম না, কাউকে আমি জানতাম না। কিছুদিন পরিচিত আমার ত্রিপুরার একজন দাদা, যিনি তখন শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন, তার সূত্র ধরে সোনারপুরের একটা জঙ্গলের একটা একতলা নির্জন বাড়িতে কিছুদিন থেকেছি, কারণ কোনো আমার আত্মীয় পরিজন চেনা জানা কেউ ছিল না। সেখান থেকে আবার খোঁজ খবর করতে করতে আমি ত্রিপুরা ভবনের ডরমেটরিতে কিছুদিন থেকেছি। একটা রুমে 4-5 জন থাকতে হতো, একটা বেডই ছিল তা সীমানা। ওখানে পড়াশোনাটা চালিয়ে গেছি, যাতে করে আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চান্স পেতে পারি। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সৌভাগ্যক্রমে আমি প্রথমবার পরীক্ষাতে আমি সুযোগ পাই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করার। কিন্তু সেটা ছিল একটা পর্যায়ে। দারুণ করে শিখেছি 3 বছর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফিল্ম মেকিং এর বিভিন্ন ডিপার্টমেন্টগুলো থেকে একটা এক্সপার্টিজ অর্জন করা যায়, করেছি। কিন্তু বেরিয়ে সেই দেখলাম আরেকটা যুদ্ধ। আমি তো চিনি না কাউকে, ফিল্ম ইন্ডাস্ট্রি কলকাতা কিংবা মুম্বাইয়ের কাউকেই চিনতাম না। আবার সেই সংগ্রাম, এরম করতে 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 2 দশক কেটে যায় প্রায়। মাঝখানে অনেক কাজ করেছি, যেটা সারা পৃথিবীতে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা কিছুক্ষণ আগে আমাদের ঘোষণা করেছেন, অনেক কাজ করেছি। ফিল্ম এডিট করেছি, লিখেছি, ডিরেক্ট করেছি। তবুও যেন বিশেষ কিছু ঘটছিল না, যেরকম কিছু চাইছিলাম সেটা। তারপর প্রথম যেটা ঘটল, 2018 সালে একটা ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট হয়েছিল 2018 সালে মুম্বাইতে।
তার বিষয় ছিল গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স। ওখানে আমার লেখা সেই লাপাতা লেডিজের স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম এবং প্রায় 4000 প্রতিযোগীর মধ্য থেকে আমারটা দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ওখানেই আমার দেখা হয় আমির খানজির সঙ্গে। উনি ওয়ান অফ দ্য জুরি মেম্বার্স ছিলেন ওখানে। তো সেরম ভাবে আস্তে আস্তে তারপর একটা ইতিহাস তৈরি হলো। ইতিহাস আমি আমার নিজের মুখে বলছি মানে নির্দ্বিধায়, যদিও ঘটনাটা সত্যি সত্যি একটা ইতিহাস তৈরি হয়েছে লাপাতা লেডিজের। আমি এত কথা কেন বলছি তার বিশেষ কয়েকটা কারণ আছে। যে লাপাতা লেডিজের বিষয়বস্তুর দিকে তাকালে বোঝা যায় এর ভেতর অনেকগুলো স্তর রয়েছে, একটা মানুষের ভাবনা চিন্তার অনেক উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর রয়েছে কিছু খুব খুব আমরা বলি যে সফট ইমোশনস রয়েছে। এই সফট ইমোশনস গুলো যদি বলি তাহলে সেই ইমোশনের জায়গাটা কিন্তু আমি আমার ত্রিপুরা থেকেই পেয়েছি। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ আমার এই ত্রিপুরা রাজ্য, ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে এবং ত্রিপুরার প্রকৃতি, সংস্কৃতি, শিল্পের সমস্ত ক্ষেত্রের কাছে আমি চিরকৃতজ্ঞ। সেই যে যা দেখেছি ত্রিপুরার প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, অনুভূতি, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সেটা কিন্তু আমাকে তিলে 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 ভেতর থেকে একটা শিল্পী হতে সাহায্য করেছিল। আর আজকে আবার ঘুরে ফিরে আমি ত্রিপুরাতে এসেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। উনি করলেনটা কি আমি সরাসরি বলি আর কি। আমি কেন ওনার প্রতি এতটা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা, শ্রদ্ধা আমি প্রকাশ করছি, কেন গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমার আবেগ আমি যেন যতই তুলে ধরি শেষ হয় না। তার কারণ হচ্ছে একটা সময় খুব ছোট বয়স থেকে আমি শিল্পী হওয়ার জন্য ঘুরে বেরিয়েছি এই জায়গায়, এবং ভেতরে ভেতরে আমার সবসময় কাজ করত আমি যখন চলচ্চিত্র শিল্পী হব আমি আবার ফিরে আসব কোনো না কোনো একটা প্যাটার্ন করে, কোনো না কোনো একটা রূপে, কোনো না একটা কোনো গঠন নিয়ে। আমি কিন্তু প্রচন্ড কষ্ট করেছি, সেটা কাউকে বলিনি কখনো, আমার কষ্ট বাইরে থেকে দেখা যায়নি কখনো। সে একদম শুরু থেকে আমি পড়তে চেয়েছিলাম ফিল্ম। সেই সময় ত্রিপুরা দাঁড়িয়ে, আগরতলা শহরে দাঁড়িয়ে একটি ছেলে সিনেমা নিয়ে পড়াশোনা করবে, সেটা তো অনেক লোক এটা শুনেই মানে কয়েক মিনিটের জন্য ফ্রিজ হয়ে যেতে পারত। বলিনি কাউকে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস ছিল যে একটা সময় আমি ফিরে আসব এবং ত্রিপুরার কথাও বলবো। আজকে আমার মনে আছে এই কয়েক মাস আগে বম্বে কথা হচ্ছিল আমির খানজির সঙ্গে, তখন আমি আন্ডারলাইন করে বলছিলাম যে অ্যাকচুয়ালি আই এম ফ্রম ত্রিপুরা। তো উনি খুব অবাক হয়ে, উনি ততদিন জানতেন না অ্যাকচুয়ালি আমি ত্রিপুরার। অনেকবার দেখা হয়েছে, নানা বিষয় নিয়ে কথা হয়েছে, সিনেমার আলোচনা হয়েছে। উনি অবাক চোখে তাকিয়ে আমাকে সবার সঙ্গে পরিচয় করে দিলেন, হি ইজ ফ্রম ত্রিপুরা, অ্যাকচুয়ালি বিপ্লব ইজ ফ্রম ত্রিপুরা। আমি খুব গর্ববোধ করছিলাম। স্যারের কথা আমি কেন বলছি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা। আমি একদিন জানতে পারলাম যে 2022 সালে ত্রিপুরাতে একটা ফিল্ম ইনস্টিটিউট হয়েছে। দারুণ তৃপ্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। উনি একটা পোস্ট ক্রিয়েট করলেন, অ্যাডভাইজার TFTI তে। আমি ভাবিনি এইভাবে আমি আবার ফিরে আসব। অবাক হয়েছি আমি যে ত্রিপুরাতে এরম একটা উদ্যোগ উনি নিলেন। ওনার দূরদর্শিতা, বিচক্ষণতা আমাকে মুগ্ধ করেছে রীতিমতো। যে ত্রিপুরার মতো ছোট্ট একটা জায়গা যে ভালো করে এখন আমাদের দেশের সব প্রান্তের মানুষ জানে না, উনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি হয়ে গেল এখানে। তারপর বড় বড় স্টেটেও নেই সব জায়গায় ফিল্ম ইনস্টিটিউট। এইবার গুরুত্বটা কোথায়? কেন সিনেমা, কেন ফিল্ম ইনস্টিটিউট এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে একটা সময় মানুষ ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, ডাক্তার হতে চেয়েছে, মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর হতে চেয়েছে, আরো অসংখ্য জিনিস। পৃথিবীর যে পেশাগত ধারার পরিবর্তন হচ্ছে ক্রমাগত, আজকে এমন একটা জিনিস হয়েছে যেখানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ লিডিং। এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে যেটা আমি বলতে চাইছি যে ফিল্ম মেকিং এবং মিডিয়া সায়েন্সেসের যে ধারাগুলো থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে অসাধারণ কাজ করছে সারা পৃথিবীব্যাপী।
এবং এইসব ইনস্টিটিউট থেকে বেরিয়ে যারা সিনেমার মধ্যে আসছে তাদের কাছে অর্থ আছে, গ্ল্যামার আছে, সম্মান আছে। এইটা দেখে এমন হচ্ছে আজকে বহু জায়গায়, বহু ফিল্ম ইনস্টিটিউটে ডাক্তার জয়েন করছে, আবার টু বি আ ফিল্ম মেকার, ইঞ্জিনিয়ার জয়েন করছে বিভিন্ন ফিল্ড থেকে। আমি জানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জয়েন করছে ফিল্ম ইনস্টিটিউটে। কেন? কারণ সবাই এবার বুঝতে পারছে যে ফিল্ম ইনস্টিটিউট থেকে বা মিডিয়া সায়েন্সেস এর যে ধারাগুলো নিয়ে, ডিপার্টমেন্টগুলো নিয়ে ওরা পড়াশোনা করে বেরোবে, তাতে আরো দারুণ রকম প্রতিষ্ঠিত হতে পারে। এমন একটা উদ্যোগ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয় নিলেন। আমি খুব খুশি হয়েছিলাম, আমি জানতাম না। তারপর যথারীতি উনি এই পোস্ট ক্রিয়েট হলো এবং আমি এখানে অ্যাডভাইজার হিসেবেও জয়েন করলাম। ইচ্ছে, স্বপ্ন হচ্ছে যদি আবার ফিরিয়ে ত্রিপুরার জন্য কিছু করা যায়। ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তথ্য সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে, অধিনায়কত্বে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মানে আমার কাছে এটা অসাধারণ তৃপ্তির ব্যাপার। কারণ হচ্ছে খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন তার রেজাল্ট। আমাদের প্রিয় সচিব মহাশয় যেটা বললেন, বাকিটা যা উদ্যোগ, যা কাজকর্ম শুরু করেছেন, যা পরিকল্পনা করে ফেলেছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার, সেটা উনি নিজের মুখেই বলবেন। আমি শুধু দর্শক, আমি শুধু দেখছি, আমার শুধু ভালো লাগছে। আমি বারবার শুধু কি করছি, মিলিয়ে নিচ্ছি আমাদের রাজ্যের এই পরিকল্পনাগুলো কতটা আধুনিক, কতটা দেশীয়, কতটা আন্তর্জাতিক স্তরের, সেটা শুধু ত্রিপুরার সমস্ত মানুষ ধীরে ধীরে দেখতে পাবেন। এবং আমার শুধু বিশেষ করে ওনার দেখানো পথগুলোকে ঘুরে দেখা ছাড়া, কিছু বক্তব্য রাখা ছাড়া, সেগুলোকে বাস্তবায়িত করা ছাড়া আর বিশেষ কিছু করার নেই। পুরো পরিকল্পনা ওনারই, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য ইভেন তথ্য সংস্কৃতি দপ্তর মানে অসাধারণ রকম ভূমিকা পালন করছে। আমি মাঝে মাঝে মাঝরাত্রিরে কথা হয় আমাদের ডিরেক্টর বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। অফিসের কাজ মাঝরাত্রিরে কথা হয়, উনিও জানেন আমি সারাদিন ব্যস্ত থাকি। কখনো পুনে থেকে ওনাকে কল করছি রাত 11টায়, উনি 12টায় একটা ছোট্ট মিসড কল করে ছেড়ে দিয়ে আমি আবার তুললাম, বলে সরি এত রাত্রে কল করে ফেললাম, আচ্ছা টিএফটি এর এই ব্যাপারটা নিয়ে কি করা যায়। এই হচ্ছে, এটা কেন আসে? এই আন্তরিকতা, এই আবেগ থেকে আসে, একটা ওনারশিপ থেকে আসে। সেটা হয় যদি আমাদের জীবনে, আমাদের কোনো কাজের মধ্যে আমরা দারুণ রকমের অভিভাবক পাই, নেতা পাই। নেতা বলতে আমরা বলতে চাইছি অভিভাবক, এবং যা আমাদের পথ দেখাবেন, এই মানুষটি সেই পথটা দেখাচ্ছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয়। এবং সেটাকে আমার ভালো লাগাটা ওখানেই, যে উনি যে স্বপ্নটা দেখছেন, যেভাবে পরিকল্পনা করছেন, সেটাকে যেন আমি বাস্তবায়িত করতে পারি। আর আমাদের মতো প্রফেশনালের জন্য সেটা কিন্তু খুব কঠিন কাজ নয়। যখন যেখানে যেটা ঘটবে, যেটা হচ্ছে, আমি কখনো বলছি ওনাকে সেই ব্যাপারে, কখনো আমাদের ওএসডি স্যার হেল্প করছেন, কখনো প্রদীপ চক্রবর্তী স্যার হেল্প করছেন, কখনো কথাবার্তা বলছি, আলোচনা করছি বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। তো সবকিছু মিলে আমি সত্যি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমার সময়সীমা ক্রস করে ফেলে হয়তো ডবল হয়ে গেছে, 5 মিনিটের জায়গা হয়তো 15 মিনিট হয়ে গেছে। তো আজকে এই কাছাকাছি চলে এসেছি আমি আমার বক্তব্য শেষ করার। তার আগে শুধু এটুকু বলতে চাই যে ত্রিপুরা শিল্প সংস্কৃতির অঙ্গনে, বিশেষ করে সিনেমার অঙ্গনে একটা জোয়ার আসতে চলেছে, সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি। এবং পুরো ক্রেডিট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এবং আইসিএ দপ্তর উপর যায় পুরো ক্রেডিট। তো আরো অনেক কিছু বলার ছিল, আর দীর্ঘায়িত করব না। শুধু এটুকু বলবো যে আজকের সময়ে দাঁড়িয়ে চলচ্চিত্র শিক্ষার একটা দারুণ প্রয়োজনীয়তা আছে। কারণ হচ্ছে কি, চলচ্চিত্র শুধুমাত্র, যখন আমরা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের দিকেও যদি দেখি, পিওর এন্টারটেইনমেন্ট যদি হয়, ভেতর থেকে ভালো জিনিসের মধ্য দিয়ে যদি আমরা ভালো লাগাতে পারি আমাদের সামনের মানুষগুলোকে, দর্শককে, রাজ্যের দেশের মানুষকে, এটাও একটা সুকর্ম। কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে, সারা বছরের সেই ঝুট ঝামেলার মধ্যে আমাদের ভেতরের ভালো লাগাটাও, সুস্থ থাকাটাও জরুরি। সেটা কিন্তু সিনেমা করে, এটা একটা ভালো কর্ম। আরেকটা, সিনেমা
আমরা সবসময় শুনেছি সিনেমা সমাজের দর্পণ, অনেক কিছু শেখায়। সেই ভালো শিল্পীরা যখন সিনেমা লেখে বা বানায়, তাদের মধ্যে এমন অনুভূতি, এমন জিনিস কাজ করে যে অনেক কিছুকে আমাদের সমাজে, আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে, তার থেকে একদম ক্রিম পয়েন্টগুলোকে নিয়ে এক একটা সিনেমা লিখে সেটাকে পর্দায় তুলে আনে। সেটা যদি ভালো হয়, সেটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু মানুষ দারুণ রকম ভালোবাসে। তো এই শিল্পী আগামী দিনে ত্রিপুরা থেকে তৈরি হবে। আমার দৃঢ় বিশ্বাস এই শুধুমাত্র ত্রিপুরার ছাত্রছাত্রী ছেলেমেয়েরা এখানে আসবে তা নয়, সারা দেশ থেকে আসবে। যেভাবে উনি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে ডিজাইন করছেন সবাইকে সঙ্গে নিয়ে, আইসিএ দপ্তর এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে নিয়ে, আমি দৃঢ় বিশ্বাসী যে এটা একটা অতি সত্তর একটা জাতীয় স্তরের একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং ত্রিপুরাতে আরো প্রচুর প্রচুর আমার মতো ছেলে মেয়ে আগামী দিনে এগিয়ে আসবে এই ক্ষেত্রতে এবং মিডিয়া সায়েন্সেসের ক্ষেত্রতে আগামী দিনে এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত তৃপ্ত, আনন্দিত। এই আইফা অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছি, এই অ্যাওয়ার্ড শুধু আমার একার নয়, এই পুরো ত্রিপুরা রাজ্যের, পুরো স্টেটের অ্যাওয়ার্ড, সবার অ্যাওয়ার্ড। এটা আমি অত্যন্ত গর্বিত সবার সঙ্গে সেটা ভাগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। Thank you so much, sir, for sharing your wonderful words with us. Indeed, sir, the story of your journey, of the great journey you have shared with us, truly inspired us all. And the entire Tripura is very proud with your achievement, not only you, sir. Once again, thank you so much, sir, for strong pillar of supporting and promoting the art, culture and cinema in our state. I would humbly request our Honorable Chief Minister, sir, to kindly share his valuable words with us. শুভ সন্ধ্যা। আজকে felicitation of Biplab Goswami, awarded for Best Story Original in the popular category of Lapata Ladies at 25th IFA Awards. সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি শ্রী পি.কে. চক্রবর্তী মহোদয়, এবং একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার যে লাইফ জার্নি আমাদের সামনে রাখলেন, আমাদের অ্যাডভাইজার ত্রিপুরা ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউটে, এখন তো আমাদের অ্যাডভাইজারই বলবো ওনাকে, শ্রী বিপ্লব গোস্বামী, আইসিএ ডিপার্টমেন্টের ডিরেক্টর শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য মহোদয়, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রী নবেন্দ্র ভট্টাচার্য, চেয়ারম্যান সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সেস। আমার সামনে উপস্থিত আছে মাননীয় কর্পোরেটরসগণ, শ্রী সঞ্জয় দেব, বিশিষ্ট সাংবাদিক, এবং সানি দেব রায় মহোদয়কেও দেখেছি, অন্যান্য সাংবাদিক মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা টিএএফটি এর যারা কর্মকর্তাগণ আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা এত সুন্দরভাবে আরেকটা গল্প এখানে বিপ্লব বাবুর কাছ থেকে আমরা শুনলাম। লাপাতা লেডিস তো আমরা শুনেছি, সেটা একটা গল্প, ওনার নিজের জীবনের গল্প আজকে আমরা শুনলাম, খুব ভালো লাগছিল। এবং উনার গল্পের সাথে আমরা দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি, যে কোনো লিজেন্ড ব্যক্তি, যারা একটা বিশেষ জায়গায় পৌঁছেছে, তাদের কিন্তু সবসময় স্ট্রাগল লাইফ, এবং স্ট্রাগল ছাড়া কিচ্ছু হবে না। চেষ্টা, আবার না হওয়া, আবার চেষ্টা, সেটা কিন্তু আজকেও আমরা এখানে বিপ্লব বাবুর মুখ থেকে সেটা শুনলাম। উনি বলে ফেললেন, আদারওয়াইজ আমি বলতাম, যে উনার ভিতর থেকে, হৃদয়ের ভিতর থেকে এই ধরনের একটা চিন্তা ভাবনা সমাজের মধ্যে উনি দেখেছেন সেটা। আর বিশেষ করে বিহারের যেসব ডায়লগ আমি দেখলাম লাপাতা লেডিজের, তো আমরা তো এদের এইসব ভাষা আমার শুনে অভ্যস্ত আমি, তো সেগুলোকে উনি যে দেখলেন, আমাদের অনেকগুলো ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় বলে,
সবকটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে একসাথে করে সেটাকে মানে হৃদয়ে স্থান দিয়ে যেভাবে উনি সেই স্টোরিটা লিখলেন লাপাতা লেডিজ, সত্যি আমি উনাকে ধন্যবাদ দেব। এত সুন্দর একটা গল্প উনি বানিয়েছেন। এর মধ্যে হাসিও আছে, আবার ওর মধ্যে দেখা গেল দুঃখও আছে, সব মিলিয়ে টিলে একটা কম্প্রেহেন্সিভ স্টোরি যেটাকে বলে। এমনিতেই হয় না। 4000 ব্যক্তি, যেখানে স্ক্রিপ্ট ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে কম্পিটিশন হয়েছিল ওনার মুখ থেকে শুনলাম, হি গট দ্য সেকেন্ড পজিশন। তো ভাবা যায় না সেই জায়গার মধ্যে। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ত্রিপুরার থেকে এরকম একজন ব্যক্তি এই আইফাই অ্যাওয়ার্ড পেয়েছেন। মানে কি বলবো, আমরা আপ্লুত বলতে গেলে। এবং আমি আপ্লুত, মানে সবাই, আমরা ত্রিপুরাবাসী সবাই আপ্লুত। আমাকে যখন বলা হয়েছিল, প্রথমে সচিব মহোদয় বললেন যে রবীন্দ্র ভবনে তার আয়োজন করব, তা আমি বললাম যে না, এখানেই আমরা করব, যেহেতু এটা ইনস্টিটিউট, এখানে হয়তোবা ছোট পরিসর, সেটা লোকজন কম, কিন্তু এখানেই করব। তাহলে এই যে একটা ইনস্টিটিউট আমরা 2022-এ আমরা শুরু করেছিলাম, যারা এখানে কখনো আসেনি তারাও এসে দেখুক। এখানে স্টুডেন্টরা অনেকে আছে। তো আমরা, এটা আমাদের জন্য প্রাইড যে এই ধরনের একটা ইনস্টিটিউট। উনি বললেন ঠিকই যে এখানে আমি কিছু না, উনাকে আমি এর আগে, অনেক আগে আমি ডেকে পাঠিয়েছিলাম। তো উনার সাথে আমি বিস্তৃতভাবে ওনার সাথে আলোচনা করেছি কিভাবে এই ইনস্টিটিউটকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। উনি বলছেন যে এরকম কিছু লাগবে না, ক্যামেরা লাগবে। আমার এখন মনে আছে যে ক্যামেরা, আমি বললাম এই ক্যামেরা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমাদের নিজেদেরও সুবিধা আছে। তো দেখলাম যে সাধারণত কি হয়, আমরা যখন কাউকে বলি কি লাগবে, বিরাট একটা বাজেট দিয়ে দেয়। ওনাকে আমি দেখলাম যে উনি বলছেন যে না, এর মধ্যেই হয়ে যাবে। তা আমার মধ্যেও মনে হলো যে তাহলে তো ইট ইজ পসিবল। কাজেই ওইভাবেই কিন্তু আমরা চিন্তা ভাবনা। তা আমি বললাম আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে, যা যা লাগবে তাই দিতে হবে। জায়গাও একটা বড় জায়গায় আমরা মোটামুটি চিহ্নিত করেছি, সেখানে হবে। এবং উনাকে আমি বলেছি একটা বড় জায়গা আগের থেকে নিতে হবে, এমন যেন না হয় জায়গাটা কম হচ্ছে, এটা যেন এক্সপান্ড করা যায়, এরকম একটা জায়গা। তো আই থিঙ্ক লক্ষ্মীবিল বামুটিয়ার ওখানে সেটা আমরা দেখেছি সেখানে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেখানে নিশ্চয়ই হবে। আমরা কেন অন্যান্য প্রদেশের থেকে আমরা কেন দূরে থাকব? আমরা আগে এই যে রূপালী পর্দার কথা শুনতাম, যে মাইকে যখন রিক্সার মধ্যে বসো, আজকে রূপালী পর্দায় ওই ফিল্মটা চলবে, তো রূপালী পর্দার খুঁজতাম আমরা গিয়ে গেছে সিনেমা হলের স্ক্রিনে। এখন তার রূপালীও নেই, এখন কি পর্দা আছে বোঝা যায় না। তো এত উন্নতি হয়েছে, এখন ডেভেলপ হয়েছে, এখন মানে যেখানে প্রযুক্তির কথা যদি আমরা বলি, তো সেই পর্দার মধ্যে আমরা কিন্তু একটা ইমোশন সবসময় থাকতো, একটা স্বপ্ন থাকতো, যে যারা এখানে অ্যাক্টিং করছে আমরা খালি তাদেরই দেখতাম, তাদের পেছনে স্ক্রিপ্ট রাইটারও থাকতে পারে আমাদের জানা ছিল না, এবং কেউ এডিটিং করবে সেটাও জানা ছিল না। দেখাতো অনেকগুলো, কিন্তু আমরা এগুলো দেখতাম না। আসলে সিনেমাটা কখন স্টার্ট হবে সে জায়গায় দেখতাম। তো যে কোনো প্রোগ্রামে আলটিমেটলি মানে বিহাইন্ড দ্য স্ক্রিন কত লোক কাজ করে। আজকাল তো আমরা দেখি টিভিতে, চ্যানেলে, এখন মুভির দৌলতে আমরা সবকিছু জানতে পারছি। কত ধরনের লোকের তাদের কাজের ফলে কিন্তু একটা ফিল্ম তৈরি হয়। তো আমরা চাই ত্রিপুরা তো এই ধরনের হোক। এবং যেটা বিপ্লববাবু বলেছেন যে উনি স্বপ্ন দেখছেন যে ত্রিপুরাতে, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আসামে বোধহয় খুব সম্ভব একটু উনারও স্টার্ট করেছেন, কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলাম আসামের, তারাও কিন্তু সেইভাবে শুরু করেনি। উনি ঠিকই বলেছেন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরাই কিন্তু প্রথম এই ধরনের 2022-এ, আমি নিজে এসেছিলাম সেখানে। তো তার আমরা শুরুয়াত করি। এখন বাকি এটাকে সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই নিয়ে আমাদের বিস্তর আরো পরিশ্রমের দরকার, এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই। আমাদের অনেক সময় বলে যে আপনি এই বয়সে তো পরিশ্রম করেন কেন? কারণ পরিশ্রমটা আসে কিন্তু ভিতর থেকে, যখন মনের একটা খুশি আসে যে আমি যদি কোনো কাজ করি তাহলে সেটা মানুষের ভালো হবে, সমাজের ভালো হবে, ত্রিপুরা রাজ্যের ভালো হবে, তাতে করে কিন্তু পরিশ্রমটা সেভাবে কিন্তু ফিল হয় না। তো এখানে আমি যারা যারা আছেন, যারা ফিল্মের সাথে জড়িত আছে, সবাইকে আমি বলবো যে আমরা সবাই মিলে এই ইনস্টিটিউটকে, আমরা কলকাতার থেকে এখন আমরা কোলাবোরেশনে আছি। এখানে আমাদের
SRFTর সাথে, কিন্তু আমরা চাই যে আমরা নিজেরাই, ওয়াই নট উই শুড বি দ্য হোস্ট অন আওয়ার সেলফ, আমরা নিজেরাই আমাদের সবকিছু যেন আমরা করতে পারি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা সম্ভব হবে। এবং এইরকম একজন ব্যক্তি আমরা যেহেতু পেয়েছি, কারণ এটাও কিন্তু আমাদের জন্য সব মানে ভগবানই করে, আমি বলবো যে ত্রিপুরার এরকম জায়গায় একটা ব্যক্তি গেছে। উনি বললেন যে পড়াশোনার যখন ক্লাস 10 পাস করেছেন, লেটার পেয়েছেন, সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, এখন সেই জায়গায় গ্রাজুয়েশন করে শেষ পর্যন্ত এই ফিল্ম দুনিয়ায় গেলেন, সেখানে এডিটিংও করেছেন বললেন, ডাইরেকশনও দিয়েছেন। আমি আশা করি আগামী দিনে আরো অনেক উনি আরো ভালো ভালো কাজ করবেন। এবং আমরা নিউটনের সম্পর্কে আমরা জানি, আমরা দেখেছি এই প্রকৃতির মধ্যে কিন্তু সব এভরিথিং, আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না। কিন্তু নিউটন ভাবলো যে আপেলটা উপর থেকে নিচে কেন পড়ে, এটা উপরে যায় না কেন, তবেই নিউটনস ল হয়েছে। তো সেইভাবে আমাদের এক একজন ব্যক্তি, সেটা আমাদের রাজ্যেরই হোক, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি হোক, পৃথিবীর যে কোনো ব্যক্তি হয়, সেটা আর্কিমিডিসের প্রিন্সিপালই হোক, যাই হোক, ভাবাটার উপর ডিপেন্ড করছে, এবং সেটা মনের এবং দিমাগের সবটা মিলিয়ে যখন চেষ্টা করে তখনই কিন্তু ইনভেনশন হয়। আমি আশা করি ওনাকে দেখে, বিপ্লব বাবুকে দেখে ইন্সপায়ার্ড হওয়া উচিত আমাদের আগামী দিনের যারা স্টুডেন্টরা আছে। পরিশ্রমের সত্যি আবার বলছি যে আমরা খেলাধুলা তো করেছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা এর মধ্যে দেখলাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই মনে হচ্ছে যে ব্যাট তো এমনি চালিয়ে দিয়েছে, কিন্তু তার জন্য কত শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে কত প্র্যাকটিস করতে হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। যে প্র্যাকটিস করতে হবে, আর একদম মানে ফোকাস, যেটা বলে ফোকাস করা, যে আমি যে কাজটা আমাকে দিয়েছে সেটা আমি তার ইন ডেপথ আমার যেতে হবে। তবে আমাদের এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে আমরা বলি, আমি আপনাদের উনি বলেছেন বিপ্লব বাবু যে আমি অনেক কিছু করেছি, আমি কিছু করিনি। আমার সুযোগ এসছে, আমি সুযোগের সদ্ব্যবহার করছি, সেটাকে প্ল্যাটফর্ম যদি আমি দিতে পারি, এই ধরনের ব্যক্তিদের যদি আমরা সুযোগ দিতে পারি, তাহলে আগামীর প্রজন্মের জন্য সুযোগ আসবে। আজকেই আসার আগে এখানে একটা আমাদের মৌ হয়েছে ত্রিপুরাতে, আমার মনে আছে একবার কিছু ইলেকশনের সময়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন, কথায় কথায় এখানে পোলো টাওয়ার্সের মধ্যে একটা রুমে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে ভালো একটা এখানে 5 স্টার হোটেল কেন হবে না। তো আমি বললাম হেল্প করুন আমাদেরকে, আমরা তো চাইছি এরকম। আমার সামনে উনি ফোন করলেন টাটা গ্রুপের চেয়ারম্যানকে, বলে ऐसा ऐसा है आप थोड़ा सा देखिए। এরপরে দেখুন কি অবস্থা, পেছনেই লেগে গেছেন ওই টাটা গ্রুপের। আজকে ওনাদের সাথে আমাদের মৌ হয়েছে, এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে পুষ্পবন যে প্যালেস, সেটাকে যেটা আগের মানে আর্স্টওয়াইল গভর্নর হাউস ছিল সেখানে হচ্ছে, এবং সেখানে কি নামে হবে সেটা হচ্ছে তাজ পুষ্পবন প্যালেস, এই নামে হচ্ছে এখানে। শুধু তাই নয়, সেখানে 100টা রুম হবে, এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে মানে এই যে হেরিটেজ যে আপনার 5 স্টার হোটেল সারা ভারতবর্ষের মধ্যে 6টা আছে, এর মধ্যে ত্রিপুরাতে একমাত্র গভর্নমেন্টের সাথে ওদের মৌ হয়েছে। বাকি জায়গার মধ্যে যারা রয়্যাল ফ্যামিলির যারা আছে তাদের সাথে ওদের মৌ হয়েছে, এবং সেখানে আজকে 4টে মানে যে রয়্যাল ফ্যামিলির যে আন্দাজ সেই অনুযায়ী মেইন যে বিল্ডিং তার পেছনের সাইড দিয়ে 4টা রুম হবে, এবং পেছনে আরো বাকি প্রায় 100টার মতো 100 কিস তৈরি হবে মানে রুম, এবং সেগুলো সেই রয়্যাল স্টাইলই সেগুলো হবে। এখন কথা হচ্ছে যে এটার করার অর্থ কি। আমি আবার বললাম সুযোগ, এটা দিয়ে বাইরের থেকে ওনাদের যে সার্কিট আছে টাটা গ্রুপের IHCL যে ওদের সংস্থা, সারা পৃথিবীর সাথে ওদের একটা কানেক্টিভিটি আছে, সেখান থেকে প্লেন বুক করে চার্টার প্লেনে ত্রিপুরাতে আসবে কি মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানতে আসবে ওরা। মাণিক্য ডাইনেস্টি আমরা ত্রিপুরাতে জানি, ভারতবর্ষের কয়েকজন জানে, কিন্তু যখন এই ধরনের হোটেল হবে তখন ওনারা কিন্তু এখানে আসবেন, দেশ বিদেশের ব্যক্তিরা যখন আসবেন তখন মাণিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবে, আমাদের যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের কালচার সম্পর্কে জানবেন, কারণ ওখানে তো বসে থাকবেন না, ওনারা বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে সেখানে যাবেন। তো এখান থেকে প্রায় 200র মতো, যা আমার কাছে ওনারা বললেন 200র মতো লোক সেখানে এমপ্লয়মেন্ট পাবেন, আর ইনডাইরেক্টলি আরো অনেক সেখানে বেভারেজ থেকে আরম্ভ করে আমাদের ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে সবাই কিন্তু যুক্ত হবে। তো এই যে একটা সুযোগ আসলো সেটা কেন করব না,
করলাম, আগামী দিন আরেকটা করব, তো একটার পর একটা করতে হবে। কারণ সময়, আমি বারবার আমার কানের মধ্যে বাজে যে কি করে ক্লিক 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 করছে, আপনি ঘড়ি কিন্তু প্রতি সেকেন্ড হয়ে যাচ্ছে এখানে। তো যত পারা যায়, সময় খুব কম, যত সুযোগ আছে সুযোগের সদ্ব্যবহার করা। এর জন্য আমি বিপ্লব বাবুকে বলবো, আপনাকে কিন্তু আমি ইউজ করছি, আমরা ত্রিপুরার মানুষ, আপনাকে ইউজ করছি, অ্যান্ড ইউ বিলং টু ত্রিপুরা। সবচেয়ে বড় হচ্ছে আপনি আমাদের লোক। তা আপনি যেভাবে ত্রিপুরাকে ভালোবাসবেন, যেভাবে আপনার মনের যে চিন্তা ভাবনা সেগুলো আপনি দেখে এসছেন, কত সমস্যায় আপনি পড়েছেন। কলকাতার একটা মানে ত্রিপুরা ভবনের একটা ছোট রুমে ছিলেন, 4 জন মিলে একটা ছোট মানে রুমের মধ্যে কলকাতায় থাকতেন, বোম্বেতে গেছেন, কাউকে জানেন না। এগুলো একটা লাইফ, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এই ধরনের লাইফ আছে। কাজেই ইউ আর নট অ্যালোন, কিন্তু আপনাকে আমাদের ব্যবহার করতে হবে ফর দ্য নেক্সট জেনারেশন। আমি আশা করি আপনার এই ধরনের যে কাজকর্ম আপনি করছেন সেটা দীর্ঘজীবী হোক, এবং আমি আই উইশ হিম মানে গ্র্যান্ড সাকসেস ইন হিজ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, জয় হিন্দ। Thank you so much, sir, for sharing your words with us. Indeed, it is your visionary leadership that today Tripura is flourishing in many different fields, including art and culture. Thank you so much, sir, for being the strongest pillar we have ever